কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হলেও ট্রাম্পকে শাস্তি না দেওয়ার ঘোষণা আদালতের। চরম নাটকীয়তার পর দ্বিতীয় দফার ভোটে নিম্নকক্ষের স্পিকার হলেন মাইক জনসন। সফরে ইউরোপীয় নেতারা সারার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সহ প্রশাসনে নারীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি না দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জোয়ান মার্চান এ সংক্রান্ত রুল জারি করেন। তবে আগের রায় বহাল থাকায় ট্রাম্প মার্কিন ইতিহাসের প্রথম অপরাধী যিনি প্রেসিডেন্ট হচ্ছেন। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দুটি সুখবর পেয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্পিকার পদে জয়ী হয়েছেন তার দল রিপাবলিকান পার্টির মাইক জনসন। অন্যদিকে নিউ ইয়র্কের আদালত রায় দিয়েছেন অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হলেও শাস্তির মুখোমুখি হবেন না ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ডোনাল্ড ট্রাম্পকে যেন কোনো আইনি বাধায় পড়তে না হয়, তাই শুক্রবার নিউ ইয়র্কের আদালতে বিচারক জোয়ান মার্চান রুল জারি করেন। বলেন, ওই মামলায় ট্রাম্পকে শাস্তির মুখোমুখি হতে হবে না। 10 তারিখ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হলেও বিচারক বলেন মামলাটি মূলত নিষ্পত্তি হয়ে গেছে। এদিকে শুক্রবার নানা নাটকীয়তার পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউসে জনসন পেয়েছেন 218 ভোট, আর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরি পেয়েছেন 215 ভোট। প্রথম দফায় রিপাবলিকান দলের 3 আইন প্রণেতা জনসনের বিপক্ষে ভোট দেয়ায় ঝুলে যায় তার স্পিকার পদে বহাল থাকা। এছাড়া কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোটাভুটি। এ সময় নিজেদের ভোট জনসনকেই দেন রিপাবলিকান ওই আইন প্রণেতারা। ভোট গণনা শেষে শপথ নেন মাইক জনসন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বর্তমান নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার রাজধানী দামেস্কে বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করার আহ্বান জানান দুই নেতা। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, ইউরোপের সমর্থন চাইলে নতুন সরকারে অন্যান্য গোষ্ঠীর পাশাপাশি নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এদিকে বাশার আল আসাদের সমর্থনকারী যোদ্ধাদের ধরতে ও অস্ত্র উদ্ধারে হোমস শহরে অভিযান চালিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো দেশটি সফর করলেন দুই ইউরোপীয় নেতা। স্থানীয় সময় শুক্রবার সকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারথ দেশটির রাজধানী দামেস্ক পৌঁছার পরই সামাজিক মাধ্যম এক্সে সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির কথাও জানান ব্যারথ। বলেন, সিরিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন। একই দিন তারা বৈঠক করেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল শারার সঙ্গে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করতে শারার প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বেয়ারবক জানান, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। তিনি আরও বলেন, সিরিয়ার পরিবর্তনের জন্য ইউরোপের সমর্থন চাইলে নতুন সরকারে কুর্দি ও নারীদেরকেও রাখতে হবে। ইউরোপ সিরিয়াকে সমর্থন করবে, কিন্তু নতুন কোনো ইসলামিক কাঠামোর জন্য সমর্থন করবে না বলেও মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বছরের পর বছর নিপীড়ন, যুদ্ধ ও নির্যাতনের পর সিরিয়ার জনগণ অবশেষে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমি এখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানাচ্ছি, ইউরোপ শান্তিপূর্ণ, মুক্ত নতুন সিরিয়া গড়তে সাহায্য করতে চায়। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার শিক্ষাক্রমেও সংস্কারের ঘোষণা দিয়েছে সিরিয়ার নতুন প্রশাসন। নতুন পাঠ্য বই থেকে মুছে ফেলা হবে আসাদ সরকারের সব ইতিহাস। ধর্মীয় বই থেকে বাদ দেয়া হবে বহুত্ববাদী ধর্মের অংশ। এছাড়া সংস্কার করা হবে বেশিরভাগ পাঠ্য বই। এই পরিবর্তন নিয়ে বিতর্ক শুরু হয়েছে সিরিয়া সহ আন্তর্জাতিক অঙ্গনেও।
আসাদ সরকার পতনের পর নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি এবার শিক্ষাক্ষেত্রেও সংস্কারের ঘোষণা দিয়েছে নতুন সরকার। বুধবার দেশটির শিক্ষামন্ত্রী নাজির মোহাম্মদ আল কাদরি বলেন, নতুন শিক্ষাবর্ষে পূর্বের শিক্ষাক্রম সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষা ও ইতিহাসের মতো বিষয়গুলোতে বড় ধরনের সংশোধন করা হবে, যা জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। সিরিয়ার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, বেশিরভাগ পাঠ্য বই সম্পূর্ণ নতুন করে লেখা হবে। পরিবর্তনের অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আসাদ শাসনের সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু সরিয়ে ফেলা হবে। একই সঙ্গে ইতিহাস ও দর্শন বইয়ে দেবতাদের উল্লেখ থাকা অংশগুলো পুনর্লিখিত হবে। সিরিয়ার পাঠ্যক্রমে আগে ওসমানী সাম্রাজ্যের শাসনকে নির্মম ওসমানী কর্তৃত্ব হিসেবে বর্ণনা করা হতো, যা সম্পূর্ণ বাদ দেয়া যাবে। দর্শন বিষয়েও বড় পরিবর্তন আনা হচ্ছে, যেখানে চীনা দর্শন চিন্তা বিষয়টি বাদ দেওয়া হবে এবং বাকি অংশ পুনর্লিখিত হবে। পাঠ্যক্রমের এই পরিবর্তন নিয়ে বিতর্ক শুরু হয়েছে সিরিয়া জুড়ে। আসাদ শাসনের চিহ্ন মুছে ফেলার পাশাপাশি বাকি পরিবর্তনগুলোতে ধর্মীয় ছাপ স্পষ্ট বলে মনে করছেন অনেকেই। এর বিরুদ্ধে প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সিরিয়া জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে। সিরিয়ার বাইরেও চলছে সমালোচনা। মার্কিন শিক্ষাবিদ জোশুয়া ল্যান্ডিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, এই পরিবর্তন জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে ইসলামী দৃষ্টিভঙ্গির দিকে যাওয়ার ইঙ্গিত দেয়। অন্তরাসেন, সময় সংবাদ। ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এবার দেশটিতে সফরে গেলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে জয়শঙ্কর বলেন, ভারতের কাছে মালদ্বীপ সবার আগে প্রতিবেশী নীতিতে রয়েছে। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। প্রতিবেশী মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে। 2023-এ চীনাপন্থী মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই টানাপোড়েনের সূচনা। এক পর্যায়ে মালে থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় নরেন্দ্র মোদী সরকার। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার থেকে 3 দিনের নয়াদিল্লি সফর শুরু করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সীমান্ত পারাপারে লেনদেনের জন্য স্থানীয় মুদ্রা ব্যবহারের কাঠামোতে সই করেন তারা। তিক্ততা ভুলে সামনে এগিয়ে যেতে চাইছে দুই দেশই। আব্দুল্লাহ খলিলের সঙ্গে বৈঠক শেষে এস জয়শঙ্কর বলেন, ভারতের সবার আগে প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার মালদ্বীপ। বিভিন্ন খাতে মালেকে সবসময় সমর্থন দিয়ে যাবে নয়াদিল্লি। গেল অক্টোবরে মোদি মুইজু শীর্ষ বৈঠকের সূত্র ধরে অর্থনৈতিক, সামুদ্রিক ও নিরাপত্তা অংশীদারিত্ব শক্তিশালী করতে একমত হয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদ, অবৈধভাবে মৎস্য আহরণ, মাদক চোরাচালান ও জলদস্যুতা বন্ধে একমত হন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানি জুড়ে বিমানবন্দরে নজিরবিহীন প্রযুক্তি বিভ্রাট, তথ্য যাচাই ও নিয়ন্ত্রণের কম্পিউটার সিস্টেম বিকল। বিপাকে লাখো যাত্রী, কয়েক ঘন্টার চেষ্টায় সচল হয় সেবা। জার্মানি জুড়ে বিমানবন্দরে নজিরবিহীন প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। শুক্রবার দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দরে হঠাৎই বিকল হয়ে যায় যাত্রীদের ব্যক্তিগত তথ্যউপাত্ত যাচাই বাছাই এবং নিয়ন্ত্রণের কম্পিউটার সিস্টেম। এতে চরম বিপাকে পড়েন লাখো যাত্রী। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করেন আইটি বিশেষজ্ঞরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে দুঃস্বপ্নের মতো একটি দিন পার করলেন বিমান যাত্রীরা। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করেই দেশটির বার্লিন, ডুসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও মিউনিখ সহ বিভিন্ন প্রদেশের বিমানবন্দরে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়। বিকল হয়ে পড়ে যাত্রীদের ব্যক্তিগত তথ্য উপাত্ত যাচাই বাছাই এবং নিয়ন্ত্রণের প্রযুক্তিগত সিস্টেম বিকল হওয়ায় দেশ জুড়ে বিমানবন্দর কর্মী ও যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সমস্যার সমাধানে ছুটে আসে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত জার্মানির আইন শৃঙ্খলা বাহিনী ও জার্মান পুলিশের বিশেষ অপরাধ দমন বিভাগ। পরে তারা জানায়, বিমানবন্দরগুলোতে ব্যবহৃত তথ্য প্রযুক্তির বিশেষ সিস্টেম বিকল হওয়ার কারণে পুরো দেশের প্রায় সবগুলো বিমানবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
জার্মানির প্রায় সবগুলো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সিস্টেমের ত্রুটির কারণে হাতে বা ম্যানুয়ালি যাত্রীদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। এমন অবস্থায় বিমান উঠানামার সময় ঠিক রাখাও মুশকিল হয়ে পড়ে কর্তৃপক্ষের জন্য। তবে জার্মানি ও ইউর অভ্যন্তরীণ যাত্রীদের তথ্য যাচাইয়ে সমস্যা না হলেও সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয় সেনজেনভুক্ত দেশের বাইরের যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এ সময় বিরক্তি প্রকাশ করেন যাত্রীরা। পরে আইটি বিশেষজ্ঞদের চেষ্টায় সিস্টেম পুনরায় সচল করা হয়। সম্প্রতি জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, দেশ জুড়ে যে কোনো সময় বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার এমন আশঙ্কার মধ্যেই হঠাৎ বিমানবন্দরের কম্পিউটার সিস্টেম বিকল হয়ে যাওয়ায় অনেকেই উদ্বেগ জানিয়েছেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অর্থনীতির সূচকে গেল বছরটা খুব একটা সুখের ছিল না শিল্পোন্নত দেশ জার্মানির। বছরের শেষ দিকে নিজেদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের সূচকে কিছুটা ভাটা পড়লেও নতুন বছরে অর্থনীতিতে গতি আসবে বলে আশাবাদী দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার আরও একটি রিপোর্ট। বিশ্ব অর্থনীতিতে অদম্য ও শক্তিশালী দেশ জার্মানি, কিন্তু 2024 সালের শেষ ভাগে এসে সামগ্রিক অর্থনীতির সূচকে হঠাৎই পিছিয়ে যায় শিল্পোন্নত দেশটি। বিশেষ করে গেল সেপ্টেম্বরের পর থেকেই দেশের তৈরি পণ্য ও কাঁচামাল রপ্তানির চাইতে আমদানির পরিমাণ ছিল বেশি, যার সূচক ছিল 42.5%। তবে এটা জার্মানির সামগ্রিক অর্থনীতির জন্য শুভ ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতি নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত জরিপে আরও বলা হচ্ছে, বিশ্বব্যাপী নিজেদের উৎপাদিত নানা পণ্য ও কাঁচামাল রপ্তানিতে কিছুটা ভাটা পড়ায় সূচকের মানদণ্ডে জার্মানিকে পিছিয়ে পড়তে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া থেকে কম দামে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, ইস্পাত, খনিজ সম্পদ ও জ্বালানি সহ নানা কাঁচামালের দাম বাড়ায় দেশ জুড়ে ভারী ও মাঝারি নানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সেই সঙ্গে বেকারত্বের হার বাড়ায় সামগ্রিক সূচকের এই বেহাল দশা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে পণ্য রপ্তানিতে শুধু জার্মানি নয়, গোটা ইউরোপকেই দিতে হবে উচ্চ শুল্ক হার, এমন আশঙ্কা ব্যবসায়ী সহ রাজনীতিকদের। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি যদি বাস্তবে রূপ নেয় তাহলে জার্মানির জিডিপি কমার সম্ভাবনা থাকবে কমপক্ষে 1.5%। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের জনবহুল দেশগুলোর একটি চীন, যেখানে দিন দিন বেড়ে চলেছে তাপমাত্রা। গত 60 বছরের বেশি সময়ের মধ্যে চীনের সর্বোচ্চ উষ্ণতম বছরের রেকর্ড গড়েছে 2024 সাল। আবহাওয়া দফতর বলছে, উষ্ণতম আবহাওয়ার কারণে 2024 সালে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, জানমালেরও ক্ষতি হয়েছে অনেক। বীমা সংস্থা সুইসরের তথ্য মতে শুধু প্রাকৃতিক দুর্যোগে গত বছর বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 31,000 কোটি ডলার। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে তাপমাত্রা। এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে গ্রিনহাউস গ্যাস একটি। বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে চীন। সম্প্রতি চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর ছিল 2024 সাল। গত 60 বছরেরও বেশি সময় ধরে রেকর্ড তাপমাত্রার মধ্যে যা ছিল সর্বোচ্চ। এছাড়া 1961 সাল থেকে হওয়া রেকর্ড অনুযায়ী উষ্ণতম 4টি বছর ছিল গত 4 বছর, যার 10টি বছরের সবকটি ছিল 21 শতকে। চীনে উষ্ণতম বছরের পূর্ণাঙ্গ রেকর্ড শুরু হয় 1961 সাল থেকে, যেখানে দেখা যায় সর্বোচ্চ উষ্ণতম বছর 2024 সালে দেশটির গড় তাপমাত্রা ছিল 10.92 ডিগ্রি সেলসিয়াস, যা 2023 সালের তুলনায় 1.03 ডিগ্রি সেলসিয়াস বেশি। চীনের অর্থনৈতিক কেন্দ্র ও সর্বাধিক জনবহুল শহর সাংহাইতেও সবচেয়ে উষ্ণতম বছর ছিল 2024 সাল। গত বছর শহরটির গড় তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা 1873 সাল থেকে শুরু হওয়া রেকর্ডের মধ্যে সর্বোচ্চ। এছাড়া 2024 সালে দীর্ঘতম গ্রীষ্মকালের মুখোমুখি হয়েছে দেশটির গুয়াংঝু শহর, যেখানে 240 দিন গড় তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়াবিদরা বলছেন, চীনের এই উষ্ণ আবহাওয়ার কারণে গত বছর শক্তিশালী ঝড় ও রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটে। পাশাপাশি সারা দেশে বন্যার কারণে হাজার হাজার বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়। আবার গ্রীষ্মের শেষ দিকে তীব্র গরম ও খরার মুখোমুখি হয়েছিল দেশটির সিচুয়ান, চংকিং ও ইয়াংজি নদীর মধ্যবর্তী অঞ্চল।
জুরিক ভিত্তিক বীমা সংস্থা সুইসরে এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় $৩১,০০০ কোটি। নাসরিন রুমি, সময় সংবাদ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বেড়েছে বায়ু দূষণ। IQAR-এর বিপজ্জনক মাত্রা হিসেবে বিবেচিত ৩০৫ পয়েন্ট ছুঁয়েছে শহরের বাতাসের মান। এতে প্রবীণরা পড়ছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়। দেখে কুয়াশা মনে হলেও আদতে ভিয়েতনামের আকাশ ছেয়ে গেছে ধুলা আর দূষণে। শুক্রবার রাজধানী হ্যানয়ের মানুষের ঘুম ভাঙে ধোঁয়াশাচ্ছন্ন এক শহর দেখে। নতুন বছরের তৃতীয় দিনে দেশটির বাতাসের গুণগত মানের পরিমাণ ৩০৫-এ গিয়ে ঠেকেছে, যা দূষণের মাত্রা বিবেচনায় বিপজ্জনক পর্যায়ে। বাতাসের মানের এই অবনতিতে নাজেহাল দশা বাসিন্দাদের। প্রভাব পড়েছে জনস্বাস্থ্যে, বিশেষ করে বয়স্করা ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়। হ্যানয়ের বায়ু দূষণ বর্তমানে খুবই গুরুতর হয়ে উঠেছে। যাদের বয়স হয়েছে এবং শ্বাসকষ্ট আছে তারা বিষয়টি ভালোভাবে টের পাচ্ছে। দিনে দিনে এই পরিস্থিতি আরও অবনতির দিকে গড়াচ্ছে। পরীক্ষার জন্য ভোরে বাসা থেকে বের হয়ে প্রথমে ভেবেছিলাম এটি কুয়াশা, পরে বুঝতে পারলাম ধুলার কারণে কমে গেছে দৃষ্টিসীমা। এই বাতাসে শ্বাস নেওয়া ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তীব্র যানজট, আবর্জনা পোড়ানো এবং শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য ও কালো ধোঁয়াই দূষণের মূল কারণ বলে ধারণা স্থানীয়দের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। জার্মানিতে অবিকৃত ক্রিসমাস ট্রি খাওয়ানো হয়েছে দেশটির বার্লিন চিড়িয়াখানার প্রাণীদের। ফেলে না দিয়ে এসব গাছ বিক্রেতারা দান করে দেন চিড়িয়াখানায়। প্রাণীদের নিরাপত্তা নিশ্চিতে শুধুমাত্র পাইকারি বিক্রেতাদের কাছ থেকেই অর্গানিক ক্রিসমাস ট্রি নেওয়া হয় বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শেষ হয়ে গেছে বড়দিন। এই দিনটি উদযাপনে ব্যাপক সাজসজ্জার প্রধান উপকরণ ক্রিসমাস ট্রি। তবে উৎসব শেষে গুরুত্ব কমেছে বিশেষ এই গাছটির। অবিকৃত এসব ক্রিসমাস ট্রি বিক্রেতারা দান করে দিয়েছেন জার্মানির বার্লিন চিড়িয়াখানায়। দেশটির এই বাৎসরিক ঐতিহ্য দর্শনার্থীদের আনন্দ দিয়েছে। ক্রিসমাস ট্রি প্রাণীদের কাছেও বিশেষ। খাবারের তালিকায় নতুনত্ব আসায় মনের আনন্দে ক্রিসমাস ট্রি উপভোগ করছে চিড়িয়াখানার হাতিরা। আমরা প্রথমে বুঝিনি যে এগুলো অব্যবহৃত। যেহেতু গাছগুলো কেটে ফেলা হয়েছে, অন্তত প্রাণীদের খাওয়ানো হচ্ছে। বিষয়টি খুবই ভালো। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীদের নিরাপত্তার কথা ভেবে সবার কাছ থেকে ক্রিসমাস ট্রি গ্রহণ করে না। অবিকৃত অর্গানিক ক্রিসমাস ট্রি শুধুমাত্র গাছটির পাইকারি বিক্রেতাদের কাছ থেকেই নেওয়া হয়। শুধু হাতিই নয়, শুক্রবার জিরাফ ও বলগা হরিণও বড়দিন পরবর্তী এই সুস্বাদু ক্রিসমাস ট্রি উপভোগ করেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হলেও ট্রাম্পকে শাস্তি না দেওয়ার ঘোষণা আদালতের। চরম নাটকীয়তার পর দ্বিতীয় দফার ভোটে নিম্নকক্ষের স্পিকার হলেন মাইক জনসন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময় না।